সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই এই শেষ সোমবারে আমি মহাদেবের পুজো বাড়িতেই করি। জল ঢালতে যাই কোনো বার, এবার আর জল ঢালতে গেলাম না, এবার বাড়িতেই জল দেব বাবার মাথায়, যেহেতু ঘরেই আছে তাই ঘরেই জল দেব। আর তোমাদের রাধা মাধবকে দিয়েই দিনটা শুরু করে দিলাম। কেমন লাগছে দেখো। এই ড্রেসটা আবার আমি জন্মাষ্টমীর সময় খুলে অন্য ড্রেস মানে পরিয়ে দেবো আর কি, তখন আবার একটু অন্যরকম করে পরাবো, অন্য কালারের ড্রেস। আর এই যে আমার গোপাল বাবাজি, দেখে নাও গোপাল বাবাজি সবাইকেই দেখি সকালবেলায় দিনটা শুরু করি। তারপর পুজো টুজো আছে, আজকে পুজোর ব্লগটাই দেবো, আর অন্য কিছু দেবো না, ছোট্ট একটা ব্লগ, শুধু মহাদেবের পুজোটাই করব। আর তো কোনো মানে সবার পুজোই করব, কিন্তু সেভাবে তো আর করবো না, নিত্য পুজো যেভাবে করা হয় সেভাবেই করব, শুধু মহাদেবের পুজোটাই একটু ঠিকঠাক করে মানে ভালো করে আর কি, যেভাবে করা হয় সেভাবে করব। তাহলে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সারাদিন কি কি করি সেটাই দেখো। শ্রাবণ মাসের শেষ সোমবার আমি আজকে কিভাবে পুজো করছি, সেটাই মহাদেবের পুজো, সেটাই দেখো। আর এই যে আমার রাধা মাধবকে কাছ থেকেই দেখিয়ে দিলাম। কাছ থেকে দেখানো হয়, আবার কখনো হয় না, কোনো সময় হয়, কোনো সময় হয় না। আজকেও একটু কাছ থেকেই দেখিয়ে দিলাম। এই দেখো, আচ্ছা এই যে মাধবকে দেখো, মাথার এই যে ইয়েটা কালাঙ্গিটা, এটা কিছুতেই থাকে না, পড়ে পড়ে যায়, আমি আবার তুলে লাগিয়ে দিই। আর কতগুলো রাখি পড়েছে দেখো, রাখি আমি আর এখন খুলছি না, সবাই মিলে পড়িয়েছে, বুবাই, আমি, ওর বাবা, সবাই মিলে পড়িয়েছি। মেঘাও পড়িয়েছে রাখি, মেঘা সব আগে পড়িয়েছে রাখি, তারপরে আমি পড়িয়েছি, আমরা সব পরে পড়িয়েছি। এই যে রাধা মাধবকে কেমন লাগছে দেখো। এগুলো আমার কলকাতা থেকেই নেওয়া, গুপ্তা মার্বেল থেকে, বড় বাজারে মারোয়ারি সোসাইটি আছে ওইখানটাতেই যে মার্বেল মার্কেটটা আছে, পাথরের মূর্তির মার্কেট। আমি এর আগে তোমাদের অনেকবার শেয়ার করেছি, আমার ভিডিওতে অনেকবার দেওয়া আছে যে কোন জায়গা থেকে আমি নিয়েছি। আর এই ঠাকুর হচ্ছে আমার 2 ফুটের একটু বেশি, সামান্য বেশি, খুব বেশি বড় না, 2 ফুটের থেকে একটু বড়। দেখতে থাকো, আমি পুজোটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। স্নান কমপ্লিট হলো, তা স্নানটা করার পরে এখন পুজোর ঘরে যাব। এদিকে আনলা গুছিয়েছিলাম, কিন্তু আবার নোংরা হয়েছে, এগুলো সব আবার গোছাতে হবে। এটা প্রতিনিয়ত এটা হয়। তা স্নান সারা হয়ে গেল, চলো এবার পুজোর ঘরে যাই, পুজোটা শুরু করে দিই। ঠাকুর ঘর মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে অনেক আগেই। আর আজকে মাসিও আসেনি, সেই কারণে ওগুলো অনেক আগেই করে নিয়েছি একদম সকালবেলাতে। এখন স্নানটা সেরে এখন পুজোটা করে তারপর আতপ চালের ভাতই খাবো। ভেবেছিলাম যে আতপ চালের ভাত খাবো না, শুধু ফল খেয়ে থাকবো। তা বুয়ার বাবা বললো আমিও খাবো, তাহলে ঠিক আছে, তাহলে তুমিও যদি খাও তো একসঙ্গে, তাহলে আতপ চালের ভাতই খাবো। সেসব কোনো মানে খাবোই না একদম সেরকম ব্যাপারটা নেই। তো ও যদি খায় তাহলে আমিও খাবো, বললো অল্প করে চাল দেবো আর বেশি করে সবজি দিয়ে ডাল দিয়ে, আমি ঠিক আছে যেরকম করে ইচ্ছে সেরকমভাবেই খাবো, তাই খাবো। ও যদি খায় তাহলে আমিও খাবো। দেখতে থাকো তাহলে, চলো পুজোটা করে নিই। এখানে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই দেখো, দুধ, গঙ্গা জল, তারপরে দুধ, দই, গঙ্গা জল, এই যে এখানে এটার মধ্যে গঙ্গা জল আছে, এটার মধ্যে এমনি জল আছে, এই অ্যাকোয়াগার্ডের জল আছে, এইগুলো আছে। আর এদিকে প্রদীপ সব রেডি করে নিয়েছি, ওখানে শুধু জ্বালাবো। আর ওই ধূপটা আজকে জ্বালাবো, এই ধূপকাঠি সেগুলো জ্বালাবো। আর দুধ এইটুকুনি আলাদা রেখেছি, যদি লাগে আবার তখন দিতে হবে, সেই কারণে। আর এদিকে তো আমার এগুলো এক জায়গায় থাকেই, মানে সব আলাদা করে সাজানোর দরকার নেই, একটা করে নিয়ে দিয়ে দিলেই হয়। এই যে মহাদেব নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে, এখন এই থালাটাতে স্নান করাবো। আর এখানে ফলগুলো সব রেডি করে নিয়েছি, এই ফলগুলোতে এখন চন্দন দেব। আর
এদিকে ফুল মালা এগুলো সমস্ত আলাদা করে বেছে নেব, নিয়ে তারপরে শুরু করব। তাহলে দেখতে থাকো। শুরু করে দিলাম পুজোটা। যেটা করি আর কি, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই আমি নিরামিষই খাই, নিরামিষ আতপ চালের ভাত খাই। আর প্রতি সোমবারই মোটামুটি মানে মহাদেবের মাথায় জল বাড়িতেই ঢালি। তা সেইভাবেই করি। এই শ্রাবণ মাসের সোমবারকে প্রতিদিনই শিবের মাথায় জল আমি ঢালি, কিন্তু শ্রাবণ মাসের এই সোমবার চারটেতে একটু বিশেষভাবে আর কি পুজোটা করা হয়। তা প্রতিদিন প্রতি সোমবারের পুজো আর আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, তারপর নিজেও ভীষণ ব্যস্তও ছিলাম, সেই কারণে ভিডিও শেয়ার করা হয়নি। আর ভিডিও শেয়ার করতে গেলে বললাম তো ভিডিও ধরে দেওয়ার লোকের দরকার, সেই ধরে দেওয়ার লোক যেহেতু ছিল না, সেই কারণে আমি ভিডিওগুলো শেয়ারও করতে পারিনি। তাই এইবার এখন ভিডিও শেয়ার করতেই হবে, কিছু করার নেই। মানে অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তা আমি ভেবেছিলাম যে শেষ সোমবারটা আমি খুব মানে ভিডিও দেব, তো সেই হিসেব করেই আমি শেষ সোমবারটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এখন যে সময়টা দেখছো, এই সময়টা আমি ট্রাইপডে রেখেই ভিডিওটা দিয়েছি আর কি। কিন্তু যেটা হয়েছে মানে ট্রাইপডে রেখেই ভিডিও করছি, তা অতক্ষণ ধরে তো ট্রাইপডে রেখে ভিডিও করা সম্ভব না, মানে ভালো লাগবে না, বারবার আমাকে সরাতে নড়াতে হবে। এবার কি করে আমি কি করব, বুয়ার বাবাও ওদিকে ব্যস্ত। এবার সেই জন্য আমি বললাম যে যেহেতু তুমিও ব্যস্ত, তাই মানে ভিডিওটা ধরে দেওয়ার যদি না কেউ থাকে তাহলে আমি ভিডিও করতে পারবো না। তা তুমি যদি পারো এর পরেরটুকু অন্তত ভিডিও করে দাও, যাতে আমি আর কি মানে একটু ভিডিওটা ভালোভাবে করতে পারি। তাই বলো ঠিক আছে, তাহলে ফুল টুলগুলো তো বাছাবাছি ওইটা তো এক জায়গাতে রেখেই করতে হবে, সেটা করে নাও, তারপরে আমি ভিডিও ধরে দিচ্ছি। তাই ফুল বাছার টাইমটুকু আমি নিজেই মানে ট্রাইপড লাগিয়ে ভিডিওটা করে নিয়েছি, তারপরে ও মানে ভিডিও ধরে দিয়েছে। ঠিক এই সমস্যার জন্যে আমি বাকি 3টে যে সোমবার গেল, 3-4 সেই সোমবারগুলোতে আমি মানে ভিডিও করতে পারিনি। সত্যি কথা বলতে পুজোর ভিডিওটা কেউ ধরে না দিলে কিন্তু করা খুব অসুবিধা, ভীষণই অসুবিধা। পুজো করতে করতে একরকমভাবে পুজো করছি, সেই মন নিয়ে করছি, সেই সময় যদি বারবার ভিডিও ধরতে হয় সেটা একটু মুশকিলই হয়ে যায়। সেই কারণে আমি বললো ঠিক আছে ধরে দিচ্ছি। আর এরা যেন মানে সবসময় ব্যস্ত থাকে, আর বুবাই তো থাকেই না, অফিসে থাকে। বুবাই থাকলে তো কোনো কথা নাই, ও ধরে দেয় মোটামুটি, আর না থাকলে পারে না। এই কদিন তো ওরও পায়ের প্রবলেম ছিল, পারেনি। তাই এই যে শ্রাবণ মাসের যে সোমবার, অনেক কথাই বলে ফেললাম, শ্রাবণ মাসের সোমবারটা আমি খুব বেশি দিন আগের থেকে ধরিনি। আমি বহরমপুরে আসার পর থেকে শ্রাবণ মাসের সোমবারটা করি। আর তার আগে শ্রাবণ মাসের সোমবার হিসেবে কোনো সোমবার করতাম না, একমাত্র শিব চতুর্দশীটাই আমি করতাম। বিয়ের আগের থেকে শিব চতুর্দশীটাই আমি করতাম। শিব চতুর্দশী সম্পর্কে তোমাদের একটা খুব সুন্দর গল্প বলবো। গল্পটা হচ্ছে আমার নিজেরই আর কি, মানে নিজের সম্পর্কের গল্প, স্মৃতি হয়ে আছে, ওটা গল্প স্মৃতি এরকমই হয়ে আছে, কিন্তু ঘটনাটা খুব সত্যি কথা। শিব চতুর্দশী আমি অনেক ছোট থেকে করি, শিবের মাথায় জলটা আমি অনেক ছোট থেকে ঢালি। আর জানি না, শিবের প্রতি আমার একটা আলাদা অন্যরকম একটা ব্যাপার আছে। অনেক রকমভাবে আমার বোনরা অনেক কিছু বলেছে, সেগুলো মানে ভাবতে পারিনি যে আমি সেই কাজটা করে ফেলবো। আমার এতটাই মানে তা আমি জানতাম যে ওটা করলেও আমার মন থেকে যে মনের যে ভক্তিটা আছে, সেই ভক্তিতে এটাতে আমার কোনো ক্ষতি হবে না। তা সত্যি কথা সেরমভাবে কিছু হয়নি, কারণ মন থেকে আমি সাংঘাতিকভাবে আমি মানি। তা সেই ইয়েতে আমি যাই হোক, সেই ঘটনাটা আর বললাম না, ওটা বললাম না। পরের যে ঘটনাটা সেটাও তোমাদের সঙ্গে বলি। সেটা হচ্ছে একবার শিব চতুর্দশীতে এরকম পুজো, আর আমাদের ওখানে শিব চতুর্দশীতে সামনে একটা স্কুল ছিল। সেই স্কুলে আগে কি হতো, আগে সেই ভিডিও আসতো না, মানে একটা টিভি চালিয়ে দিত, কিংবা বড় একটা পর্দা চালিয়ে দিত, টিভি চালিয়ে দিত, বড় টিভি চালিয়ে দিত, দিয়ে ওই সেই ভিডিও প্লে আসে, ভিসিআর এইসব ছিল, ওই সব নিয়ে এসে তার মধ্যে সিডি ক্যাসেট, মানে বড় ক্যাসেট যেগুলো চাকায় এরকম ফিতের মতো ঘোরে, ঠিক সেই রকম ক্যাসেট ওর মধ্যে লাগিয়ে সিনেমা দেখানো হতো। বিভিন্ন সিনেমা, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সব ভালো ভালো নতুন নতুন সিনেমা যখনই বেরোতো ওরকম ক্যাসেট বেরিয়ে যেত। সেই ক্যাসেট নিয়ে
পাড়ায় পাড়ায় ওই রকম টিভি লাগিয়ে 1 টাকা 2 টাকা টিকিট করে এটা হতো। আচ্ছা, সেই সময় আমাদের বাড়ির সামনে ওই স্কুলে সেই ভিডিও চলছে, সেই সিনেমা হচ্ছে, সবাই মানে টাইমে যাচ্ছে, ঢুকছে, টিকিট কেটে ঢুকে দেখা। কারণ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ব্যাপারটা সেই সময় খুব কম ছিল। হলে কম ছিল না, ছিল, কিন্তু আমাদের মানে ছোট বাচ্চারা যেতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল, রেস্ট্রিকশন যাকে বলে, খুব নিয়ম, বাচ্চা তোমরা সিনেমা দেখতে যাবে কেন, এরকম একটা ব্যাপার ছিল। সেই সময় তার ঘরে ঘরে কারো টিভি ছিল না, খুব কম, হয়তো সারা পাড়া জুড়ে 1টা কি 2টো টিভি। তো সেই কারণে ওরকম হতো, আর দল বেঁধে বেঁধে সবাই যেত ওরকম টিকিট কেটে সিনেমা দেখার জন্যে। আর আমাদের বাড়ি থেকে সিনেমা হলটা সত্যি কথা অনেকটা দূরে ছিল, সেই ইয়েটা ছিল না যে যাব। তখন আমি কোন ক্লাসে পড়ি, 7 পড়ি, এরকম হবে, 6-7 পড়ি। আর পাড়ায় হ্যাঁ 7 কি 8 পড়ি, এরকম হবে। আর এদিকে মানে সার্কাস ময়দানে সার্কাস এসেছে, বহরমপুরের সার্কাস ময়দান। তো যারা বহরমপুরে থাকো তারা অবশ্যই জানো বা চেনো, আর যারা জানো না চেনো না তারা নামটাই শুনে নাও। সার্কাস ময়দান মানে ওখানে সার্কাস হতো, মানে ওরকম বিরাট বড় মাঠ, ওখানে সার্কাসই হতো শুধু। তো সেইখানে সার্কাস এসেছে। এবার আমার বোন সার্কাস দেখতে যাবে। বোনও শিব পুজোর উপোস করেছে, আমিও শিব পুজোর উপোস করেছি, কিন্তু আমার বাবার বক্তব্য যে উপোস করো কিন্তু ভাত খেয়ে নাও বা কিছু খেয়ে নাও, পুজোটা হয়ে যাওয়ার পর জল টল ঢালার পরে ভাত খেয়ে নাও। কিন্তু আমার বক্তব্য যে আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না। তখন না 8-9 পড়ি, এরকম হবে, আমি ভাত খাবো না, আমি উপোসটাই করব, এরকম একটা ব্যাপার। তো বাবার বক্তব্য যদি ভাত না খাও তাহলে সার্কাস দেখতে যাওয়া হবে না, এরকম একটা বক্তব্য, মানে ভাত খেলে তবেই সার্কাস দেখতে যাওয়া যাবে। বোন কী করলো, সুন্দর ভাতটা খেয়ে নিয়ে সার্কাস দেখতে চলে গেল। আর আমি ভাত খেলাম না। এবার ভাত খেলাম না যেহেতু জল ঢেলেছি শিবের মাথায়, তখন আমাদের ওখানে ব্যাসপুর শিব মন্দির আছে, সেখানে গিয়ে জল ঢেলে এসেছি। তো সেই যে জল ঢেলে এসেছি, আমি ভাত খাবো না, এটাই আমার আমি ভাত খাবো না, যেহেতু ভাত খেলাম না তাই আমার সার্কাস দেখতে যাওয়া হলো না। কীরকম শাস্তি ভাবো একবার। মানে বাবার বক্তব্য ছিল যে ভাত খেলে না খেয়ে সার্কাস দেখতে যাওয়া অতটা দূর মানে বেশি দূর না, রিক্সা করেই যাওয়া যায়, অল্প একটু রাস্তা, রিক্সা ছিল তখন, এমনি রিক্সা আর কি, প্যারেল রিক্সা। তো সেই রিক্সা করেই যাওয়া যাবে অল্প রাস্তায়। তা সেখানে রিক্সা করে যেতে হবে, অতক্ষণ না খেয়ে থাকলে মাথা ঘুরবে, শরীর খারাপ হবে, সেই কারণে বাবা জোর করে ভাত খাওয়াবে আর কি। আচ্ছা, ভাতের বদলে তো অন্য কিছু খাওয়া যায়, ফল সাবু এই সমস্ত খেয়েও তো যাওয়া যায়, এটা কিছুতেই হবে না, ভাত খেতে হবে, এইটা হচ্ছে বাবার বক্তব্য। যেহেতু ভাত খাইনি তাই আমার আর সার্কাস দেখতে যাওয়া হলো না। আমার বোন ভাত খেয়ে নিয়ে সার্কাস দেখতে চলে গেল। আমি যেহেতু ভাত খাবো না তাই আমি ভাত খেলাম না, বসে বাড়িতে মনমরা হয়ে বসে আছি। তখন দেখছি মা বলল কি বাবা বলল, যাই হোক এখানে এই সিনেমা হচ্ছে, তাহলে এইটা দেখলে দেখে আয়গা, দিয়ে 2 টাকা দিয়ে টিকিট কেটে সেই ওই স্কুলে ওই ভিডিওতে টিভিতে সেই ভিসিআর লাগিয়ে, ভিসিআর না ভিসিবি বলতো, সব ক্যাসেট ফিতে দিয়ে ঘোরে ক্যাসেটগুলো, সেই ক্যাসেটগুলো ওই লাগানো নিয়ে মানে দেখে আসলাম ওই সিনেমা। তখন সেই উত্তম কুমারের সিনেমাটা কি যেন, সিনেমাটা ভুলে গেলাম, সংসারের রীতিকথা, এই সিনেমাটা, হ্যাঁ এই সিনেমাটাই দেখতে গেলাম। না, সংসারের রীতিকথা না, উত্তম কুমারের কী সিনেমাটা দেন, ওই যে সাপমোচন, সংসারের রীতিকথা বলছি, সাপমোচন সিনেমাটা দেখতে গেলাম। তা ওই সিনেমাটা মানে হলে গিয়ে সিনেমা দেখা আমার জ্ঞানে, মানে হল তো তখনও দেখিনি, ওইখানে গিয়ে সিনেমা দেখা ওই প্রথম। তার আগে আমি কোনো জায়গায় কোনো হলে গিয়ে সিনেমা কখনো দেখিনি, মানে হলে যে বড় পর্দায় সিনেমা দেখা সেটা তার আগে কখনো দেখিনি, কিন্তু ওই প্রথম ওই গিয়ে ভিডিওতে দেখলাম। তারপরে বহুদিন কেটে গেছে, একভাবে শিবরাত্রিটা করেই যাচ্ছি, চতুর্দশীটা, কারণ ওটা বললাম তো যেটা আমার মনের ভেতর থেকে আমি করব সেটা ঠিক সেইভাবেই করব, এটাই আমার যে শিব পুজো যখন আমি করেছি তখন সেই শিবরাত্রি আমি নিষ্ঠাভাবেই করব, তা সেইভাবেই করেছি, সেইভাবেই পুজো করেছি। বাবার কথাটা শুনিনি, ভাত খাইনি, তাই আমার শাস্তি হলো সার্কাস দেখতে পেলাম না, কিন্তু ওটা দেখলাম। যাই হোক, আমি এটাই মেনে নিয়েছিলাম যে 1 বছর সার্কাস না দেখলাম তো কি হয়েছে, আমি এটাই দেখব, কিন্তু আমি ভাত খাবো না। এই ব্যাপার এইভাবেই চললো, কারণ মাও তো শিব পুজো করে, মাও যেটা খেলো আমিও সেটা খেলাম। তা মা খেলো,
আমিও সেটা খেলাম, সেইভাবে খেয়ে সেই দিনটা কাটলো। কিন্তু প্রতিটা বছর আমি সেই শিবরাত্রি করি। আর আমাদের ওখানে যে পাতালেশ্বর আছে তোমরা তো জানোই, কিন্তু সেই পাতালেশ্বর তো এরকম ছিল না। পাতালেশ্বর শিব মন্দিরটা একদম অন্যরকম ছিল, ভাঙা চোরা, নিচে মাটির তলায়, শিবটা মাটির তলাতেই ছিল, পাতালেই ছিল, নিচেই ছিল। আমরা ওই গঙ্গা থেকে কাটি গঙ্গা বলতো ওটাকে, মানে গঙ্গা থেকে কেটে বেরিয়ে এসেছে আর কি, যে জায়গা থেকে মেন জায়গা সেখান থেকে একটা মানে কাটা আছে, তাই কাটি গঙ্গা বলতো। তা সেই জন্যে ওই গঙ্গায় স্নান করে উঠে আমরা শিবের মাথায় জল দিয়ে বাড়ি চলে আসতাম ভেজা জামা কাপড়েই। কিন্তু সেই পাতালেশ্বর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার ব্লগে দেওয়া আছে পাতালেশ্বর মন্দির, তোমরা দেখলে দেখে নিতে পারো। মানে পুরো চেঞ্জ সেই পাতালেশ্বর। আর আগের যদি পাতালেশ্বর দেখা যায় তাহলে চেনাই যাবে না। আগের পাতালেশ্বরের গঙ্গার ধারে যেতে ভয় লাগতো, মনে হতো কিছু একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার লাগতো। আর এখন ওখানে যেতে সেই ভয়টা লাগে না, ভালোই লাগে, লোকজন থাকে। কিন্তু তবুও যেন একটা সন্ধেবেলাটা আমার যেতে ওখানে ভালো লাগে না। দিনের বেলাটা যদিও বা ভালো লাগে, সন্ধেবেলাটা ঠিক লোকজন থাকে ঠিকই, কিন্তু তবুও যেন আমার সন্ধেবেলাটা ভালো লাগে না। কিন্তু লাইট জ্বলে, ঝলমল করে, ভালোই লাগে। কিন্তু আমার জন্য কীরকম সেই আগের স্মৃতিটাই থেকে গেছে ভেতরে, সেই জন্য সন্ধেবেলাটা আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু যখন অনুষ্ঠান হয় শিবরাত্রিতে, 7 দিন 10 দিন ধরে অনুষ্ঠান হয়, তারপর মৎস্যপ হয়, বিরাট একটা অনুষ্ঠান, তখন বেশ ভালো লাগে। বড় বড় সব কীর্তনিয়া আসে, কীর্তন হয়। তা সেই থেকে না, তারও আগে থেকে আমি শিবের মাথায় জল দিই বা শিবের উপোস করি, তো সেইটা আমার থেকেই গেছে। তাই শিবরাত্রি চতুর্দশীটাই আমি বেশি করি। আর এই শ্রাবণ মাসের শিব পুজোটা আমি বাপের বাড়িতে কখনো করিনি, কারণ বাপের বাড়িতে শিব পুজো, এই শ্রাবণ মাসের শিব পুজোটা বাপের বাড়িতে করিনি। শ্রাবণ মাসের শিব পুজোটা আমি শ্বশুরবাড়িতে এসেই শুরু করেছিলাম, মানে শ্বশুরবাড়িতেও তাও শেষের দিকে, আমার মনে পড়ে না শ্রাবণ মাসের ওটা মনে হয় আমি শেষের দিকে এসে শুরু করেছি। আমার ওই জেঠ তো যা ছিল, সেই জায়ের সঙ্গে আমি জল ঢালতে যেতাম। দেবালয় বলে আমাদের একটা মন্দির আছে, সেই দেবালয়ে আমরা জল ঢালতে যেতাম, আমি আর আমার যা দুজনে মিলে শ্রাবণ মাসে। কিন্তু শ্রাবণ মাসের প্রতি সোমবার যেতাম না, একটা সোমবারই যেতাম। আর শিব চতুর্দশীতেও তাই, শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে আমি আর আমার যা ওই দেবালয়ে জল ঢালতে যেতাম। তো সেই দিনগুলো বেশ মনে পড়ে এখন, যে আমি আর আমার যা যেতাম। তারপর বহরমপুরে চলে আসার পর থেকে আমি বহরমপুরে চলে আসার পর থেকে প্রতি সোমবার তাও যেতাম না, ওই একটা সোমবারই যেতাম। ভীষণ ভিড় হতো সকালের দিকে, সেই জন্য একটু বেলা হয়ে যেতাম, যাতে অতটা ভিড় না হতো, ভিড়টা একটু কমে যেত। কৃষ্ণনগর থেকে এসেও আমি বহরমপুরে জল ঢেলেছি। কৃষ্ণনগর থেকে আমি শিবনিবাসে যে কোনো সোমবারে জল ঢালতে যাবো সেই রিস্কটা আমি নিতাম না, কারণ শিবনিবাসে প্রচণ্ড ভিড় হয়, ভীষণ ভিড় হয়। অত ভিড়ে গিয়ে শিবনিবাসে জল ঢালা খুব কঠিন, সেই জন্য মানে শিবনিবাসে সেই সময় যাইনি। তবে শিবনিবাসে এমনি কোনো দিনে গিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ারও করেছি, তোমরা দেখতে পাবে। মানে আমার ব্লগে দেয়া আছে, যে মানে ভিডিওটা দেয়া আছে আর কি, শিবনিবাসের যে ব্লগ, সেই ব্লগে দেয়া আছে যে আমি শিবনিবাসে জল ঢালছি। আর শিবনিবাস মন্দিরের ভেতরটা কেমন সেটাও দেয়া আছে। তবে আরও একবার যাওয়ার ইচ্ছে আছে, তখন আমি তোমাদের সঙ্গে আর একবার ভালো করে শেয়ার করব। কারণ যারা এখন আমার বন্ধু হয়েছে, তারা আগের ব্লগ যারা দেখোনি, যদি আগের ব্লগ দেখে নিতে পারো তাহলে খুব ভালো হয়। কিন্তু যদি দেখতে না পারো তাহলে তাদের জন্য আমি আবার শিবনিবাসের ব্লগটা দেবো। আর সেটা এইভাবে দিতে পারবো না, কারণ এইভাবে ভিড়ে আমি যেতে পারবো না, এত ভিড়ে গিয়ে কিছু ভিডিও করতে পারবো না, কিছু শেয়ারও করতে পারবো না, কিচ্ছু না। তো সেই থেকে আমি শিব চতুর্দশী, সেই থেকে না তার আরও অনেক আগে থেকে শিব চতুর্দশীতে যাই মন্দিরে। আগের বছর শ্রাবণ মাসে মন্দিরে গিয়েও জল ঢালি, শ্রাবণ মাসের সোমবারে একটা সোমবার মন্দিরে গিয়েই জল ঢালি। কিন্তু এবার আর আমি গেলাম না, এবার আমি ঘরেই জল ঢাললাম। এবার বললাম তো আমার শারীরিক অবস্থাটা ঠিক নেই, মানে মন্দিরে গিয়ে জল ঢালতে গেলে ওই ভিড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার মতন পরিস্থিতি আমার নেই। সেই জন্যে আমি মানে লাইন দিয়ে আর দাঁড়িয়ে থাকবো না। সেই জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না বলেই আমি এবার আর গেলাম না।
আগের বারও গিয়েছিলাম, আগের বার আমি, মেঘা, পাশের ঘরের মেয়েটা, 3 জনে মিলে গিয়েছিলাম। কিন্তু এবার আর আমি সেটা গেলাম না, পারবো না বলে। আর দিয়ে বাড়িতেই মহাদেবের মাথায় বাড়িতেই জল ঢাললাম, 5 ফল দিয়ে আমি জল দিলাম। তা ওটাই ভেবে দিলাম যে মনের শান্তি তো সব শান্তি, মন থেকে ভক্তি করে দিলাম। আর আমি তো অত নিয়ম নিষ্ঠা জানি না, সত্যি কোনো পুজোর কোনো নিষ্ঠা আমি জানি না। যেভাবে পারি সেভাবে মন থেকেই পুজোটুকু করি, যেটুকু করি সেটুকু মন থেকে ভালোবেসে করি, অন্তর দিয়ে করি। মানে যতটা আমার মন থেকে আমি পারি ততটাই করি। জানি না সেটুকুর মধ্যে কোনো ফাঁক আছে কি না, অবশ্যই আছে, থাকে হয়তো, সেটা তো আর আমি বুঝতে পারি না। আমি আমার অন্তরটুকু দিয়েই পুজোটা করি, আর ভালোবেসে করি, মন থেকে করি, এটাই ব্যাপার। আর আমি ভালোবাসি, খুবই ভালো লাগে আমার। বিশেষ করে এই সোমবার বা যে কোনো বাড়ি হোক, এই মহাদেবের মাথায় জল ঢালতে, এটার সঙ্গে আমি বললাম তো আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। এই স্মৃতিটা আমি আর কোনো দিনই ভুল হবে না, যে সেই দিনটা, যে দিনটা আমার ভেতর থেকে গেছে, যে এমন একটা শাস্তি, সেটাই আর কি ব্যাপার। এমনই একটা শাস্তি যেটা আমি কোনো দিন ভুলবো না। যে ভাত খেলাম না বলে, শিবের উপোস করলাম বলে আমার সার্কাস দেখতে যাওয়া হলো না। বাড়ির মধ্যে, মানে বাড়ির পাশে এই সিনেমা দেখলাম, এই ব্যাপার। যাই হোক, তো একটা সময় ছিল, বাবা হয়তো একরকমভাবে ভেবেছে যে না, শরীর খারাপ করবে, ভাত না খেয়ে গেলে, এরকম ভেবেছে, সেই ভেবেই করেছে। আরতিটা করে নিয়ে আর কথা বলবো না। প্রতিদিনের মতো আজও পুজো হয়ে গেল। এই দেখো, সব কিছু হয়ে গেল। আমি খুব সাধারণভাবে পুজো করি, অত নিয়ম টিয়ম তো জানি না, তাই নিয়ম না মেনেই, মানে যেভাবে যেটুকু জানি সেইভাবে সেটুকু মন থেকেই, মানে মন থেকে করি, যেটুকু করি আর কি। নিয়মটা অত জানি না, একটু একটু করে জানার চেষ্টা করছি সবার, অনেকের দেখে দেখে। এই দেখো, সবাইকেই এরমভাবেই পুজোটা করলাম। আর পুজোটা এইভাবে খুব সাধারণভাবে নিত্য পুজো যেভাবে করি সেইভাবেই পুজো করলাম। আমি নিত্য পুজো এইভাবেই করি, শুধু মানে মহাদেবকে এমনি প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করাই, আর সেটা আজকে এইভাবে স্নান করালাম। এই, তাছাড়া নিত্য পুজোর মতোই পুজো হয়েছে। এই যে এখানে সব 5 ফল দিয়ে দিয়েছি, আর বাবার মাথায় ঠেকিয়ে দিয়েছি, ব্যাস। আর এগুলো এইরকম, আর এইগুলো সব অগোছালো থাকলো, একটু পরে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেব, কিন্তু একটু পরে, এত তাড়াতাড়ি পারছি না। আর এই যে মহাদেবকে দেখে নাও, এই যে লক্ষ্মীনাথ মহাদেব, এইভাবেই পুজো করেছি। একদম সাধারণ নিত্য পুজো যেভাবে করে ঠিক সেইভাবেই করেছি। তো সেটাই বলছিলাম যে নিত্য পুজো যেভাবে করি আমি সেইভাবেই পুজো করেছি, একদম নিত্য পুজো। আর এই যে দেখছো, এটা তো আমি কিছুতেই রাখতে পারছি না, কিছুতেই এটা থাকছে না, এটা আমি কিভাবে রাখবো? এই দেখো, এই কলঙ্গিটা লাগিয়ে দিচ্ছি তো, ঠিক কিছুক্ষণ পর পর ওটা পড়ে যাচ্ছে, কেন ঠিক বুঝতে পারছি না। এত আঠা, অথচ পড়ে যাচ্ছে, থাকছে না। এবার যদি পড়ে যায় আমি আর লাগাবো না, খুলে রেখে দেবো। এই যে, আর কতই বা দেখাবো, দেখিয়ে দিলাম। যতই দেখাচ্ছি শেষ হচ্ছে না, মানে আমি নিজে দেখছি তো সেই জন্য আর কি। এই যে কলঙ্গিটা কিছুতেই থাকছে না, বারবার পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। আর বাঁশিটা, এই যে বাঁশিটা এখানে হাতের সঙ্গে থাকবে তো, সেটাও থাকছে না, উঠে যাচ্ছে। এবার লাগিয়ে দিলাম, আবার পট করে উঠে যাবে। আর এই যে রাধারানীকে দেখো, বড় একটা টিপ পরিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। ওটা মনে হচ্ছে যেন টিকলি পরানো আছে। এইভাবে সব পরিয়ে সাজিয়ে টাজিয়ে বসেছি। এটা কদিন থাকবে, আবার তো জন্মাষ্টমীতে সব চেঞ্জ হবে।
তাই পুজো হয়ে গেল আজকের মতো, এখানেই সব কমপ্লিট হয়ে গেল। সব তো আগে এক করে দেখিয়ে দিয়েছি। আর এই যে যেটা বলছিলাম গুছানো, এগুলো সব একটু পরে গুছিয়ে নেব। তাহলে দেখতে থাকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।